তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তিনটে কাকের গল্প। প্রাইভেট কোম্পানিতে কাজ করার যেমন অনেক আশঙ্কার দিক আছে, তেমনি আবার কিছু মজার ব্যাপারও আছে। রথের দিন আমাদের অফিস ছুটি থাকে না, কিন্তু এবছর হঠাৎ রথে একটা হাফ ছুটি পাওয়া গেল। কলকাতা অফিসের বড় কর্তা বাঙালি। সকালে অফিস গিয়ে শুনলাম তিনি নোটিশ জারি করেছেন আজ দুপুর 2টোয় ছুটি। যদি কেউ ইচ্ছে করে সে মেলা দেখতে যেতে পারে। মেলা দেখার উৎসাহ থাক বা না থাক, দেওয়ালের ঘড়িতে 2টোর ঘন্টা বাজা মাত্র বেরিয়ে পড়লাম। ছোটবেলায় সবার মুখে শুনতাম প্রতি বছর রথের দিন বৃষ্টি হবেই। আজকে সকাল থেকে আকাশ মেঘলা ছিল। এখন অফিস থেকে বেরোনো মাত্র গুঁড়ি গুঁড়ি ছাগল তাড়ানো বৃষ্টি শুরু হলো। এই আসে এই যায়। মনের আনন্দে ছাতা খুলে শেয়ালদার দিকে হাঁটতে শুরু করলাম। মেলাটা একবার ঢু মেরে তারপর মঠ লেনে তারানাথের বাড়ি যাব গল্প শুনতে। পরব দিনে ছেলে বুড়ো সবার মনেই বোধহয় উৎসবের রং লাগে। দেখলাম বৃষ্টি অগ্রাহ্য করে মানুষের ঢল নেমেছে মেলা তলায়। ভিড়ের চোটে গাড়ি ঘোড়া সব বন্ধ। কেবল হাসপাতালের গাড়ি চলাচলের জন্য ক্যাম্বেল স্কুলের সামনে একটুখানি ফাঁক। খানিকক্ষণ ধরে ফুল ফল, নারকেলের চারা, মাটির পুতুল, রঙিন কাচের চুড়ির দোকানে অল্প বয়সী মেয়েদের ভিড়, পিপি বাঁশি, এসব দেখে বেড়ালাম। তবু ছোটবেলার সে আনন্দ আর কই। সে ছিল স্নিগ্ধ শ্যাম ও ছায়াছন্ন পরিচিত গ্রাম, আর এ হলো ইট কাঠ পাথরের অচেনা শহর। ঠোঙায় করে কিছু ফুলুরি আর গরম জিলিপি নিয়ে হাইকোর্ট মুখ ট্রামে উঠে পড়লাম। মটলেনের মুখে যখন নামলাম, বৃষ্টি পড়ছে তখনও। হনহন করে হেঁটে তারানাথের বাড়ির দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে স্বয়ং তারানাথের গলা। আসছি হে, একটু দাঁড়াও। ভেজা জুতো আর ছাতা বারান্দার কোণে রেখে আড্ডা ঘরের পরিচিত চৌকিতে বসে বললাম, নিন, এতে তেলে ভাজা আর জিলিপি আছে, চা বলুন তো একবার। ঠোঙাটা হাতে নিয়ে তারানাথ বলল, বাহ, এই যে দেখছি এখনো গরম। এই চা কিন্তু ঠিক 10 মিনিট পরে বলবো। কিশোরী এসে পড়ুক, একসঙ্গে খাবো, কেমন? অবাক হয়ে বললাম, কিশোরী আসছে নাকি? আপনি কি করে মানে? তারানাথ হাসল। এক্ষুনি আসবে, আর বড় জোর 8.5 মিনিট। এক প্যাকেট পাসিং শো এনেছিলাম। প্যাকেটটা এগিয়ে দিতে তার থেকে একখানা বের করে ধরালো তারানাথ। বাড়িতে সাধারণত হুঁকো খায়, কিন্তু পাসিং শো ব্র্যান্ডটা তার খুব প্রিয়। তার কাছে গল্প শুনতে যাওয়ার সময় আমি আর কিশোরী মঠলেনের মোড় থেকে 10 পয়সা দিয়ে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে যাই। আর প্রতিবারই তারানাথ সস্নেহে স্বচ্ছ মোড়কলা চিমনির মতো টুপি পরা ধূমপানরত সাহেবের ছবি শুদ্ধ কালচে লাল রঙের প্যাকেটটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এই হচ্ছে সিগারেট। নেশার আসল কথা হচ্ছে মৌজ। ছবির সাহেব কেমন মৌজ করে গোল গোল রিং ছাড়ছে দেখেছো? 8:30 মিনিট শেষ। বাইরে ঝুপ করে ছাতা বন্ধ করার আওয়াজ, তারপরই কিশোরীর গলা। চক্রবর্তী মশাই আছেন নাকি? আমি কিশোরী। তারানাথ আমার দিকে তাকিয়ে হাসল, তারপর উঁচু গলায় বলল, এসো হে, ভেতরে এসো। কিশোরী সেন ঘরে ঢুকে আমাকে দেখে বিশেষ অবাক হলো না। আসলে হঠাৎ কোনো কারণে কাজের থেকে একটু অবসর পেলে তারানাথের বাড়ি আড্ডা দিতে আসা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। বয়সে অন্তত 20 বছরের বড় হওয়া সত্ত্বেও অদ্ভুত কর্মা মানুষ দেখার শখ আমার চিরদিনের। কয়েক বছর আগে কিশোরী সেনই আমাকে তারানাথের কাছে নিয়ে এসেছিল। বলেছিল, চলো, একজন ভালো তান্ত্রিক জ্যোতিষীর সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। মুখের দিকে তাকিয়ে ভূত ভবিষ্যৎ সব বলে দেয়। কৌতূহলী হয়ে কিশোরীর সঙ্গে গিয়েছিলাম। আমার সম্বন্ধে অদ্ভুত কিছু কথা বলে তারানাথ আমাকে অবাক করে দিয়েছিল। এমন সব কথা যা আমি ছাড়া কারো জানবার সম্ভাবনা নেই। আর আকর্ষণ করেছিল তার গল্প।
যৌবনে সে পথে পথে ঘুরে বেড়িয়েছে, হাটে মাঠে গাছতলায় শ্মশানে কাটিয়েছে, সব সাধনা করেছে। তার গল্প বলার ক্ষমতাও ভারী সুন্দর। এ ক্ষমতা সবার থাকে না। কেউ কেউ বলার মতো গল্প বাচনভঙ্গির দোষে নষ্ট করে ফেলে, আর তারানাথ নিতান্ত তুচ্ছ ঘটনাও বলার গুণে চিত্তাকর্ষক করে তোলে। কত আশ্চর্য ঘটনা শুনেছি তার কাছে। সেসবের সঙ্গে আমাদের ডাল ভাত খাওয়া মধ্যবিত্তের প্রাত্যহিক শান্ত জীবনধারার কোনো সম্পর্ক নেই। বীরভূমের গ্রাম্য শ্মশানে হাঁকিনি মন্ত্রে সিদ্ধ মাতুপাগলির কাহিনী, বরাকর নদীর বালুকাময় তীরে শালবনের পাশে শুক্লা পঞ্চমীর স্বপ্নীল জ্যোৎস্নায় মধুসুন্দরী দেবীর আবির্ভাব, শ্বেতবগলার পুজো, আরো কত কি। আমরা বলতাম, বাবা, এত ঘটেছে আপনার জীবনে? সত্যি ভাবা যায় না। তারানাথ হেসে বলতো, হবে না? আমার জন্মের সময় আকাশে নীল রঙের উল্কা দেখা গিয়েছিল। আমার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। কিশোরী গুছিয়ে বসতে বসতে জিজ্ঞাসা করলাম, তুমিও হঠাৎ এলে, কি ব্যাপার? কিশোরী বলল, আজ দুপুরে সেকশন অফিসার ভবানীপুরের দিকে একটা কাজ দিয়ে বললেন এইটা সেরে ওখান থেকেই বাড়ি চলে যাবেন, বরং আর অফিসে ফিরতে হবে না। তা সেই কাজ তো আধ ঘন্টাতেই হয়ে গেল। ট্রামে করে ধর্মতলা এসে নামতেই তোমার অফিসের রমেশ মিত্রের সঙ্গে দেখা। তার কাছেই শুনলাম যে তোমাদের আজ হাফ ছুটি হয়ে গিয়েছে। রথের দিন, মেঘলা আকাশ, তারপর আবার হাফ ছুটি। মনে হলো তুমি নিশ্চয়ই এইখানেই এসে জমবে, তাই চলে এলাম। এই নিন। পকেট থেকে একটা পাসিং শোর প্যাকেট বের করে কিশোরী তারানাথের দিকে বাড়িয়ে ধরল। তারানাথ হেসে বলল, ভালো, ভাগ্যিস গলির মুখে তোমাদের দেখা হয়ে যায়নি। এ আমার কাল পর্যন্ত চলবে। কিন্তু আপনি কি করে জানলেন যে কিশোরী আসছে? কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? উনি বলেছিলেন আমি আসছি? হ্যাঁ, বললেন 10 মিনিটের মধ্যে তুমি আসবে, তারপর চা করতে বলবেন। তারানাথ মিটিমিটি হেসে চলেছে, যেন কিশোরীর আগমন সংবাদ সে কি করে আগে থেকে জানতে পারল তার ব্যাখ্যা দেবার প্রয়োজন সে বোধ করে না। আমরাও জোর করলাম না। কিছু কিছু জিনিস রহস্যের আবরণে ঢাকা থাকাই ভালো। কিছুক্ষণের মধ্যেই চা এলো। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমরা জিজ্ঞাসা করলে না বটে, কিন্তু মনে কৌতূহল নিশ্চয়ই হচ্ছে, তাই না? আসলে কি জানো, আমিও জানি না কি করে আমি বুঝতে পারি। কিছুটা সাধনায়, কিছুটা মধুসুন্দরী দেবীর বরে এই ক্ষমতাটা আমি পেয়েছি। হঠাৎ হঠাৎ মনে কোনো কথা ভেসে ওঠে, পরে সেগুলো মিলে যায়। যেমন কিশোরী, এই তোমার দিকে তাকিয়ে মনে হচ্ছে তুমি গতকাল কোথাও থেকে কিছু টাকা, এই গোটা 50 মুফতে পেয়ে গিয়েছো। কি ঠিক বললাম কি না? কিশোরীর চোখ গোল গোল হয়ে গেল। সে বলল, সত্যি, আপনাকে যত দেখছি ততই বিস্ময় বাড়ছে। গতকাল অফিসের ঠিকানায় হঠাৎ 55 টাকার একটা মানি অর্ডার এসে হাজির। কি ব্যাপার না, দেশের বাড়ির আমবাগানের ইজারার টাকা থেকে আমার ভাগের অংশ জ্যাঠামশাই পাঠিয়ে দিয়েছেন। কুপনে লেখা টাকাটা তিনি বাবাকে দিতে চেয়েছিলেন, কিন্তু বাবা নাকি বলেছেন টাকাটা কলকাতাতে আমাকেই পাঠিয়ে দিতে। একা মেসে থাকি, কত রকম দরকার হতে পারে। আশ্চর্য, কত টাকা তাও তো প্রায় ঠিক বলে দিলেন। ধন্যি আপনাকে। তা আজকে রথের দিনটা এমন বাদলা করেছে, আজকে একটা ভালো গল্প হবে না ঠাকুরমশাই? একটা গরম ফুলুরিতে পরম তৃপ্তির সঙ্গে কামড় দিয়ে তারানাথ বলল, গল্প নয়, গল্প নয়। বারবার ভুল করো তোমরা। আমার কাছে সব সত্যি কথা। মধুসুন্দরী দেবীর কথা বলতে গিয়ে একটা ব্যাপার মনে পড়ে গেল। দেবী বলেছিলেন, আমি বড় লোক হতে পারবো না বটে, কিন্তু অর্থের অভাবে আমাকে কখনো নিদারুণ সংকটে পড়তে হবে না। আর এই প্রসঙ্গেই একটা ঘটনার কথা তোমাদের বলি। বরাকর নদীর ধারে মধুসুন্দরী দেবীর আবির্ভাবের পর সেখানেই শালবনের মধ্যে আস্তানা বানিয়ে বেশ কিছুদিন সাধনা করেছিলাম।
সে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন গিয়েছে। নিজের দিকে কোনো খেয়াল নেই, হয়তো 5-6 দিন স্নানই করি না, দাড়ি কামাই না, রুক্ষ চুল বাতাসে ওড়ে। কাছাকাছি গ্রামগুলোতে ভিক্ষে করে খাই আর অপেক্ষা করে থাকি কখন রাত হবে, কখন দেবী আসবে। নদীর ধারের বালিতে মেশানো অভ্রের কুচি সদ্য ওঠা চাঁদের আলোয় চকচক করে। মৃদুমন্দ হাওয়ায় নড়ে নদী তীরের অরণ্যের শাখা প্রশাখা। তারপর বাড়ির লোক খবর পেয়ে এসে জোর করে ধরে নিয়ে গেল। সাধন জীবনের শেষ হলো না, কিন্তু ভবঘুরে জীবনের শেষ হয়ে গেল। বাড়ির লোক ধরে নিয়ে যাবার আগে শেষ দিন যখন মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হয়, সেদিন দেবী ওই বর আমাকে দিয়েছিলেন। বাড়ির লোকেরা আমাকে সংসারে বাঁধবার জন্য আর দেরি না করে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল। আমার তখন কেমন একটা বিহ্বল অবস্থা, যে যা বলে তাই করি, যা পাই তাই খাই, নিজের ইচ্ছে বলে যেন কিছুই নেই। দেবীকে হারিয়েছি, জীবনে অন্য নারীর আবির্ভাব ঘটলে তিনি তো আর দেখা দেবেন না। মনের সেই অবস্থায় কিছুতেই আর কিছু এসে যাবে না, কাজেই শূন্য মনে যন্ত্রচালিতের মতো বিয়ে করে ফেললাম। সময় একটু একটু করে সব দুঃখই লাঘব করে। বিয়ের পর নববিবাহিতা স্ত্রীর সান্নিধ্য আমার একটা নতুন জীবন গড়ে তুলল। গেঁয়ো যোগী ভিক পায় না, কাজেই আমি বউকে নিয়ে পৈতৃক ভিটে ছেড়ে কলকাতার উপকণ্ঠে একটা আধা শহর গোছের জায়গায় বাসা নিলাম। কিন্তু যে আশায় গিয়েছিলাম তা সফল হলো না। বাজার জমতে সময় লাগে। হাত দেখা আর কোষ্ঠী বিচার করা জ্যোতিষী সে বাজারে অনেক আছে, হঠাৎ মানুষ আমার কাছে আসবেই বা কেন? একটা 15 সেরি ঘিয়ের খালি টিন বাজার থেকে কিনে কাটিয়ে পিটিয়ে একখানা বোর্ড বানালাম, তার উপর আলকাতরা দিয়ে বিজ্ঞাপন লিখে টাঙালাম। তাও কেউ আসে না। বাড়ি থেকে পুঁজি যা এনেছিলাম তাই ভেঙে ভেঙে কিছুদিন চলল। একদিন দুপুরে একজন মক্কেল এসে হাজির। খাওয়া দাওয়া সেরে বাইরের ঘরে বসে বিশাল পরাশরি হোরা খুলে একটু পড়াশোনা করছিলাম, হঠাৎ উঠোন থেকে কে যেন ডাকলো, এই যে বাড়িতে কেউ আছেন নাকি? কিছুটা বিরক্ত হয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। যা অবস্থা চলেছে তাতে এ যদি মক্কেল হয় তাহলে একে আমার খুবই দরকার, কিন্তু সব কিছুরই তো একটা সময় অসময় আছে। আমি চিরকাল একটু আয়েসি মানুষ, পথে ঘাটে খুব ঘুরে বেড়াতে পারি। এককালে যথেষ্ট ভবঘুরেমি করেছি, কিন্তু ওই দুপুরবেলা তাকিয়া ঠেসান দিয়ে বিশ্রাম করছি এমন সময় লোকজন এসে বিরক্ত করলে ও মোটেও ভালো লাগে না। শাস্ত্রে বলে, ভুক্তা রাজ বদাচরেত, অর্থাৎ আহারাদির পর হাত পা ছড়িয়ে রাজার মতো আচরণ করবে। এই শাস্ত্র বাক্যটি আমি মনোযোগ দিয়ে পালন করে থাকি। যাই হোক, দেখি লোকটা কি চায়। বেরিয়ে যাকে দেখলাম সে একজন অদ্ভুত দর্শন মানুষ। রোগা শিরিঙ্গে, ধুতিটা খাটো, কিন্তু পাঞ্জাবির লম্বা ঝুল হাঁটু ছাড়িয়ে নেমেছে। পাঞ্জাবির কাপড়টা ঝলঝলে সিল্কের, চুপচুপে করে তেল দেওয়া কাঁধ পর্যন্ত পাট করা চুল, বিশ্রী লম্বাটে ঘোড়া মার্কা মুখ, এদিকে থুতনি প্রায় নেই বললেই চলে। যেন স্রষ্টা মুখখানা বানাবার সময় জায়গাটা থাবড়ে থুবড়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। গায়ের রং বেজায় কালো, তার উপর কপালে তেল সিঁদুরের লম্বা তিলক। আমাকে দেখে সে এক গাল হাসল, আর তারই ফাঁকে বেরিয়ে পড়ল,
লম্বা লম্বা এক সারি হলদে দাঁত। দুপুরে বিশ্রামের সময় এমন চেহারা দেখলে প্রীতি জন্মায় না। বললাম, কি চাই? এই যে সাইনবোর্ডটা ঝুলছে, তারানাথ জ্যোতিষার্ণব, আপনি কি সেই? কেন, তাতে কি? লোকটা বলল, আপনি যদি হন তাহলে একটু কথা বলতে হবে, এই আর কি। আমি সেই, বলুন কি বলবেন। লোকটা জিভ কেটে বলল, ছি 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 ছি, আমাকে আপনি বললে খুব লজ্জা পাচ্ছি। আপনি একে তারপর বলতে গিয়ে আমার মতন একটু বসতে পাবো কি? বুঝলাম একে সহজে বিদায় করা যাবে না। দুপুরের বিশ্রামটুকু সত্যিই গেল। তবু হিন্দুর ছেলে, গৃহস্থ মানুষ, কেউ আতিথ্য চাইলে তাকে তো আর বিমুখ করতে পারি না। বললাম, এসো, ভেতরে এসো। বেশ, তুমিই বলবো, তুমিও আমার মতন। রসিকতাটা মাঠে মারা গেল। ধুলো মাখা চটি দরজার সামনে খুলে ঘোড়ামুখ অতিথি বৈঠকখানায় এসে জমিয়ে বসল। জিজ্ঞেস করলাম, তা তোমার নামটি কি বাপু? আবার একগাল হেসে ঘোড়ামুখ বলল, আগে আমার নাম হরকীর্তন সেন্নামত। হর কীর্তন সেন্নামত, পদবিটা একটু অচেনা ঠেকছে না? এই আমরা কয়েক ঘর মাত্র আছি এই বাংলায়, একেবারে অধম নই, জল আচরণীয়। না না, সেজন্য বলিনি। যা, কি প্রয়োজনে এসেছো বলো। আমি এই ও পাড়ায় এক আত্মীয় বাড়ি এসেছিলাম আর কি। কাজ ছেড়ে ফেরার পথে আপনার সাইনবোর্ডটা নজরে পড়ল। আমার আবার এসব দিকে একটু চর্চা করার ঝোঁক আছে, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করেই যাই। তা আপনি কি মতে ভাগ্য গণনা করেন? আচ্ছা, ওখানে কি বই? পরাশরী হোরা পড়ছিলেন বুঝি? হোরা শাস্ত্র জানো নাকি? পড়েছো? তা পড়েছি, তবে কি জানেন, ও সব কিছুই নয়। যে পারে সে এমনিতেই পারে। আপনি সবাইকে ঈশ্বর সে ক্ষমতা দেন না। বাহ, এ তো দেখি ধুকরির ভেতর খাসা চাল। লোকটা একেবারে অপগণ্ড নয়, জ্যোতিষের একেবারে মূল কথাটা অক্লেশে বলে দিয়েছে। আমি বললাম, তা আমার কাছে সাইনবোর্ড দেখে ঢুকে পড়লে কেন? অদ্ভুত ক্ষমতা কিছু আছে কিনা যাচাই করবার জন্য? না, ঠিক তা নয়। সে তো আপনাকে দেখেই বুঝেছি। এলাম একটু আলাপ সালাপ করতে। গুণী মানুষের সঙ্গ করলে তো পুণ্যি হয়। ও, তা আমাকে দেখে কি বুঝেছো? একটু বলো দেখি, শুনি। শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা 3টে কাকের গল্প। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অরিজিনাল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। ভেবেছিলাম লোকটা দুটো মন রাখা কথা বলবে বা গদগদ প্রশংসা করে কিছু কাজ গোছানোর চেষ্টা করবে। একেবারে বিনা কারণে আজকাল কি কেউ কারো কাছে বসে সময় নষ্ট করে? এইবারে মন তুষ্ট করে তারপর ঝুলি থেকে বেড়াল বের করবে। কিন্তু হরকীর্তন সেন্নামত তা করল না। সে মুখ তুলে আমার দিকে সামান্য কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, যেমন বুঝেছি আপনার জন্ম ভাদ্র মাসে। আপনি তন্ত্র মতে দীক্ষিত, উচ্চ শাখার ভূত ডামর অবলম্বনে সাধনা করেছেন। আপনার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়, যা খুব সৌভাগ্য না থাকলে হয় না। কিন্তু কোনো কারণে
সিদ্ধি লাভের আগেই তন্ত্র সাধনা ত্যাগ করে আপনাকে সংসার জীবনে প্রবেশ করতে হয়েছিল। ঠিক বলছি? বলে যাও। কিন্তু সাধনা সমাপ্ত না হলেও আপনার জীবনে খুব অদ্ভুত একটা কিছু ঘটেছে। অলৌকিক প্রত্যক্ষণ কিংবা তন্ত্রোক্ত দেবদেবী দর্শন গোছের কিছু একটা, ঠিক ধরতে পারছি না, তবে ঘটেছে যে সে বিষয়ে আমি নিঃসন্দেহ। একটা কথা বলি, অপরাধ নেবেন না। আপনি খুব আনন্দে জীবন কাটাবেন, অনেক আশ্চর্য অভিজ্ঞতা হবে আপনার। কিন্তু বৈষয়িক দিক দিয়ে যাকে কিছু করা বলে, সে আপনার হবে না। এ আর নতুন কথা কি? শুনে বললাম। সে আমি জানি, কিন্তু তুমি কিভাবে বুঝলে? জানি না, আপনাকে দেখে যা মনে হলো তাই বললাম আর কি। যা বলেছো ঠিকই বলেছো। তোমার ভাগ্য বিচারের স্বাভাবিক ক্ষমতা আছে দেখছি। এবার তোমাকে দেখে আমার যা মনে হচ্ছে একটু বলি। হরকীর্তন বিনয় গলে গিয়ে বলল, আগে নিশ্চয়, বলুন 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 আপনি। জন্ম দিয়েই শুরু করা যাক। তোমার জন্ম চৈত্র মাসে, দিনটাও বলে দিচ্ছি। রামনবমীতে তোমার জন্ম। ভাই বোন যমজ হয়েছিলে, জন্মের পরই বোন মারা যায়। কি ঠিক? ঠিক। তারপর? লেখাপড়া বেশি দূর গড়ায়নি। স্কুলে পড়তে পড়তে সাধু সন্ন্যাসীদের সঙ্গ করার দিকে ঝোঁক যায়। অনেক ঘুরে বেরিয়েছ, কিন্তু দীক্ষা নাওনি। একদম ঠিক বলেছেন। দীক্ষা নেবার উপযুক্ত গুরুই পাইনি। সব বেটা ভণ্ড, কেবল লোক ঠকিয়ে খাবার ধান্দা। কি বলি, এক আপনার কাছে বসে মনটা ভারী ভক্তিতে ভরে যাচ্ছে। আপনি দেবেন আমাকে দীক্ষা? দূর পাগল, আমি নিজে সাধনা ঠিকমতো করে উঠতে পারিনি, তোমাকে দীক্ষা দেব কি? তাছাড়া তোমার ওসবের প্রয়োজন নেই, এমনিতেই তুমি অনেক পেয়েছো। হরকীর্তনের চেহারা যেমনই হোক, মানুষটা সে ভালো। ঘ্যান ঘ্যান করে বিরক্ত করলো না, শুধু একটা নিঃশ্বাস ফেলে বলল, না, তেমন কিছু আর পেলাম কই। যা পেলে মানুষ বড় হয় তা পাওয়া হয়নি। যাক, জীবন কেটেই যাবে। তুমি সংসার করনি? না, ওসব ঝামেলায় আর নিজেকে জড়াইনি। আচ্ছা, আসি তাহলে। অসময় খুব বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না। না না, তাতে কি হয়েছে? এদিকে আবার এলে দেখা করে যেও। তাকে এগিয়ে দেওয়ার জন্য উঠেছিলাম, সে বাধা দিয়ে বলল, আপনাকে আর আসতে হবে না, এবার আপনি বিশ্রাম নিন বরং। দরজার কাছে খুলে রাখা চটি জোড়া পায়ে দিয়ে সে সিঁড়ি বেয়ে নেমে উঠোন পার হয়ে একবার দাঁড়ালো। কঞ্চির বেড়ার দরজায় একটা হাত রেখে আমার দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত ভাবে বলল, শুক্রবার শুক্রবার। হরকীর্তন কথাটা আমার দিকে তাকিয়ে বলছে বটে, কিন্তু ঠিক যেন আমাকে বলছে না। তার চোখে হঠাৎই উদ্দেশ্যহীন শূন্যতা। সে এখানে আছে বটে, আবার নেইও। আমি অবাক হয়ে বললাম, কি শুক্রবার? কিসের শুক্রবার? আমার কথা যেন শুনতেই পেল না সে। পেছন ফিরে হেঁটে চলে যেতে লাগলো। লক্ষণ প্রতিলক্ষণ ইত্যাদি নিয়েই জ্যোতিষ এবং তন্ত্র সাধনার চর্চা করতে হয়। আমি বুঝতে পারলাম হরকীর্তন কথাটা নিজের জ্ঞানে বলেনি, দৈবী আবেশে গ্রস্ত হয়ে বলেছে। কেন এবং কি ভেবে বলেছে তা ও নিজেও জানে না। যেভাবে এলোমেলো পা ফেলে সে হেঁটে যাচ্ছে, তাতে বেশ বোঝা যায় তার ঘোর এখনো কাটেনি। কি বলতে চাইল লোকটা? সেদিন ছিল সোমবার,
3 দিন পর শুক্রবার। কি হতে চলেছে শুক্রবারে? বৈঠকখানায় ফিরে এসে তাকিয়ায় হেলান দিয়ে আবার একটু বিশ্রাম আর ঘুমের চেষ্টা করলাম, কিন্তু ঘুমের রেশ একবার কেটে গেলে ফের তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। হোরা শাস্ত্র পড়তে পড়তেই বিকেল গড়িয়ে গেল। পরের দিন সকালে কোষ্ঠী লেখবার হলুদ রঙের লম্বা কাগজের ফালি তৈরি করছি, এমন সময় স্ত্রী এসে কাছে দাঁড়ালেন। বললাম, কি হলো, কিছু বলবে? আমার স্ত্রী বরাবরই খুব মৃদুভাষিণী, তারপর আবার সবে বিয়ে হয়েছে। তিনি উত্তর না দিয়ে চুপ করে রইলেন। বললাম, আরে কি ব্যাপার বলোই না। উত্তরে তিনি যা বললেন সেটা আমারই আগে খেয়াল করা উচিত ছিল। বাড়িতে চাল নেই, ডাল নেই, আনাজ, সবজি, তেল মশলা কিছুই নেই। আগের দিন অবধি তিনি যা করে হোক চালিয়েছেন, আজ আর কোনো উপায় নেই। স্ত্রী জানতে চাইলেন এ বিষয়ে আমি কি ভাবছি। শুধু হোরা শাস্ত্র পড়ে দিন কাটালে চলে না। স্ত্রীর সংকুচিত অনুযোগ আমাকে বাস্তব পৃথিবীর রৌদ্রদগ্ধ প্রান্তরে দাঁড় করিয়ে দিল। অগত্যা থলে হাতে বেরিয়ে পড়লাম। জনবসতির শেষ দিকে, যেখানে পথটা হাটতলা হয়ে মহকুমা শহরের দিকে চলে যাচ্ছে, সেখানে হারাধন নন্দীর মুদিখানা। এখানে আসার পরে এই দোকান থেকেই মাঝে মাঝে জিনিসপত্র নিয়ে যাই। হারাধন লোকটা ভদ্র, হাসি মুখ। সওদা মেপে দিতে দিতে এই ভালো মন্দ প্রশ্ন জিজ্ঞাসা করে, সুখ দুঃখের কথা বলে। তার দোকানে গিয়ে দাঁড়ালাম। সেই সময়টা খদ্দের কেউ নেই, দোকান খালি। হারাধন তাল পাতার পাখা উল্টো করে ধরে তার বাঁট দিয়ে পিঠ চুল করছে। আমাকে দেখে বলল, আসুন ঠাকুর মশাই, কি দেব? গ্রামাঞ্চলে মুদিখানায় চাল, ডাল, তেল, নুন ছাড়াও আলু, পেঁয়াজ, কুমড়ো, লাউ, শাকপাতা পাওয়া যায়। অন্তত এক সময় তো যেত, কারণ হাট বসে সপ্তাহে মাত্র 2 দিন। অন্য সময় হঠাৎ প্রয়োজন হলে মানুষকে বিপদে পড়তে হয়। মাছ মাংস পাওয়া অবশ্য সম্ভব নয়, তবে কিঞ্চিত শৌখিন খরিদ্দারদের জন্য কোনো কোনো দোকানে হাঁসের ডিম থাকে। বললাম, কিছু চাল, ডাল, তেল, নুন, মশলা আর সামান্য সবজি। হারাধন বলল, আপনি বলে যান ঠাকুর মশাই, আমি মেপে দিই। দিন, থলেটা দিন। এবারেই আসল কথাটা বলতে হবে। একটু কেশে বললাম, হারাধন, একটা কথা। কি ঠাকুর মশাই? ইয়ে হয়েছে, মানে দামটা কিন্তু কয়েকদিন পর দেব, এখন বাকি থাকবে। এক মুহূর্ত তাকিয়ে থেকে হারাধন বলল, আমাদের সকলকেই কোনো না কোনো সময় ঠেকায় পড়তে হয়। অসুবিধের সময় পরস্পরকে না দেখলে কি চলে? বড় বড় কথা বলছি ভেবে রাগ করবেন না ঠাকুর মশাই। আপনি পণ্ডিত ব্রাহ্মণ, মাননীয়, কিন্তু আমি বয়সে বড়। থলেটা দিন আর বলুন কি কি দেব। মানুষের ভেতরেই ঈশ্বর বাস করেন, নইলে বাংলার অখ্যাত পাড়াগ্রামের এক মুদির মনে এই সহানুভূতি আর করুণার প্রকাশ কি করে সম্ভব? কিশোরী বলল, শুধুই ঈশ্বর? দানব, ভালো আর মন্দ, আলো আর অন্ধকার সৃষ্টির মুহূর্ত থেকেই বর্তমান। বৈপরীত্য আছে বলে সৃষ্টির সার্থকতা আছে। দানবিকতার ওপরে ঐশ্বরিকতার প্রতিষ্ঠাই মানুষের সাধনা। যাকে শোনো। তারানাথ আবার বলতে শুরু করলো, কৃতজ্ঞ চিত্তে বাজার নিয়ে বাড়ি ফিরে এলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এই স্বস্তি মাত্র কয়েকদিনের।
ধার করে তো আর মাসকাবারি বাজার করা যায় না। যা এনেছি তাতে বড়জোর দিন তিনেক চলতে পারে, তারপর অনটনের মেঘ আবার আকাশ ছেয়ে ফেলবে। নিকট ভবিষ্যতের দুশ্চিন্তা বর্তমানের আনন্দকে ম্লান করে দিল। স্বাস্থ্য নিবাস হিসেবে খ্যাতি আছে এমন শহরে ডাক্তারের পসার জমে না। আমারও হলো প্রায় তাই। যেন ভয়াবহ নাস্তিকদের দেশে বাসা বেঁধেছি। সপ্তাহে অন্তত একখানা কোষ্ঠী আর 5-6টা হাত দেখার খদ্দের খুব দুঃসময়েও পেতাম, হঠাৎ তাও বন্ধ হয়ে গেল। একটানা খরা যাকে বলে। মাঝে মাঝে মনে হতো মধুসুন্দরী দেবী বলেছিলেন, আমি ধনী হতে পারবো না বটে, কিন্তু অনাহারে কখনো দিন কাটাতে হবে না, মোটামুটি চলেই যাবে। দেবীর আশীর্বাদ কি শেষ পর্যন্ত মিথ্যে হতে চলেছে? অনাহার তো এসে পড়ল বলে। কিন্তু আমার যা চিরকালের অভ্যেস, বৈষয়িক দুর্ভাবনা বেশিক্ষণ করতে পারি না। চৈত্রের প্রথম গাছে নতুন পাতা গজাতে শুরু করেছে। ঈষৎ তপ্ত বাতাস শীতের শেষে ঝরা শুকনো পাতার রাশি অস্পষ্ট মর্মর শব্দে সরিয়ে নিয়ে বেড়ায়। আমের গুটি ধরেছে গাছে গাছে। আকাশ নির্মেঘ নীল। ঋতুর এই সব সন্ধিক্ষণে মন উদ্বেল হয়ে ওঠে। মনে পড়ে যায় প্রথম যৌবনে আমার দায়মুক্ত ভবঘুরে জীবনের কথা। এই সব অমূল্য উপলব্ধির সম্পদের মধ্যে কে দুর্ভাবনা করে বাড়িতে চাল ডাল আছে কিনা তার জন্য, কিন্তু মুশকিল হলো বাস্তবকে নিয়ে। 3 দিন পরেই সকালে স্ত্রী জানিয়ে দিলেন, বাড়িতে যা আছে তাতে টেনে টুনে বড়জোর আর একটা দিন চলবে, পরের দিন বাজার না আনলেই নয়। বাইরের দাওয়ায় উদ্ভ্রান্ত মনে পাইচারি করতে লাগলাম। মনে মনে বলতে লাগলাম, কি করি আমি এখন? আজ শুক্রবার। হরকীর্তন বলে গিয়েছিল মনে রাখতে, শুক্রবার একটা কিছু হবে। কি হতে পারে আজ? দিন তো শুরু হয়ে গেল। উঠোনের ওপারে রাংচিতার বেড়ার ওপর একটা কাক কোথা থেকে এসে বসেছে। ঠোঁট ঘষছে বেড়ার গায়ে। তার ঠোঁট থেকে কি একটা জিনিস খসে উঠোনের ভেতরের দিকে পড়ল। আমি প্রথমটা খেয়াল করিনি। একটু পরে দেখি আর একটা কাক এসে ওই আগেরটার পাশে বসল। তারপর আর একটা। এ দুটো কাকের মুখ থেকেও হালকা কি জিনিস ভাসতে ভাসতে উঠোনে পড়ল। একটু অবাক হয়ে বেড়ার দিকে এগিয়ে যেতে কাক তিনটে উড়ে পালালো। জায়গাটায় পৌঁছে আমি সবিস্ময়ে উঠোনের মাটির দিকে তাকিয়ে রইলাম। মাটিতে পড়ে রয়েছে একখানা 5 টাকার এবং 2খানা 2 টাকার নোট। আশ্চর্য, এখানে টাকা এলো কোথা থেকে? কাকেরাই মুখে করে এখানে এসে ফেলে দিয়ে গেল নাকি? নিচু হয়ে টাকাগুলো কুড়িয়ে হাতে নিলাম। নোটগুলোতে শুকনো রক্ত আর মাছের আঁশ লেগে রয়েছে। ব্যাপারটা মোটামুটি বুঝতে পারলাম। আজ হাটবার। মাছের আড়ত থেকে কাক তিনটে রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে নোটগুলো তুলে এনে বেড়ার ওপর বসেছিল। ঠোঁট ঘষবার সময় সেগুলো খসে পড়েছে। নোট তিনটে হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। হরকীর্তনের ভবিষ্যৎবাণী ফলে গেল তাহলে। অদ্ভুত ক্ষমতা তো লোকটার। কাকে মুখে করে এনে টাকা ফেলে যায় এমন কখনো শুনিনি।
মনে রেখো, যে সময়কার কথা বলছি তখন 9 টাকা কিন্তু অনেক টাকা। ছোট সংসারে 1 মাসের বাজার হয়ে যায় ওই টাকায়। টাকাটা না পেলে সেদিন সত্যি বিপদ হতো। আগের টাকা শোধ না করে তো হারাধনের কাছে নতুন করে ধার নেওয়া যেত না। বিস্ময়ের তখন যে আরো অনেক বাকি, সেটা বুঝতে পারিনি। পরের দিন থলে নিয়ে সকালবেলা হারাধনের দোকানে গিয়ে হাজির হলাম। হারাধন বলল, আসুন ঠাকুরমশাই, তা আজ হাটে না গিয়ে আমার দোকানে এলেন যে? বড় হাটে নানা রকম জিনিস পেতেন। হ্যাঁ, কাল আর হাটে যাওয়া হয়ে উঠল না, তাই আজ তোমার কাছেই এলাম। হারাধন বলল, সে কি ঠাকুরমশাই, হাট তো কাল ছিল না? আপনি নতুন লোক ভুলে গিয়েছেন হয়তো। হাট তো আজ শনিবার বসেছে। তাহলে কি হাটেই যাবেন? মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছিল। হাট গতকাল ছিল না, আজ বসেছে। তাহলে কাক 3টে মাছের রক্ত আর আঁশ মাখা টাকা পেল কোথা থেকে? যাই হোক, কথা না বাড়িয়ে বললাম, না হারাধন, হাটে যাব না, যা নেবার তোমার কাছ থেকেই নিয়ে নি। সেদিন রাত্রিরে মধুসুন্দরী দেবীকে স্বপ্নে দেখলাম। আমার দিকে তাকিয়ে তিনি হাসছেন, যেমন হেসেছিলেন এক পূর্ণিমার রাত্রিরে বরাকর নদীর ধারের শালবনে। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান